বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বেগম জিয়ার এই চিকিৎসা নিয়ে নানা রকম কথা রাজনৈতিক মহলে হচ্ছে। বিশেষ করে বিএনপির দিক থেকে দাবি করা হয়েছে যে বেগম জিয়ার এই অসুস্থতার জন্য সরকারকেই তারা দায়ী করতে চান। বিএনপি নেতাদের কথায় এমনটি প্রকাশ পাচ্ছে এবং আল্লাহ না করুক বেগম জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে সরকার দায়ী থাকবে, এ কথাটিও বিএনপি নেতারা বলছেন। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনিও বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে আল্লাহ না করুক যদি বেগম জিয়ার কিছু হয়ে যায় সেটার জন্য বিএনপি দায়ী থাকবে, সরকার নয়। এবং বিএনপি যে সরকারকে দায়ী করছে, এটি দোষারোপ করার চেষ্টা করছে, এই বিষয়টি জনাব ওবায়দুল কাদেরের মত অনুযায়ী বিএনপি ঠিক কাজ করছে না। তাহলে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সময়ে পরস্পর আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন কারণে পরস্পরকে দোষারোপ করতে দেখেছি। এখন চিকিৎসা, বিদেশে পাঠানো, অসুস্থতা, এসব বিষয় কি রাজনৈতিক দোষারোপের আওতায় চলে আসছে? চলুন জনতন্ত্রে গণতন্ত্রে আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য জনাব নুহ উল আলম লেনিন। আমাদের সঙ্গে দুজন এখনও যুক্ত হননি। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। আমি ভেবেছিলাম জনাব নিতাই রায় চৌধুরীকে দিয়েই আলোচনা শুরু করছি। জনাব অ্যাডভোকেট, আমি কি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে পাচ্ছি? না, আমি বরং আলোচনা শুরু করি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি আপনাকে দিয়ে। কি মনে হচ্ছে আপনার, বাংলাদেশের রাজনীতিতে তাহলে কি দোষারোপ করাটি একটি স্থায়ী রূপ নিচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আমার বন্ধু নিতাই রায় চৌধুরী আছেন। আসলে আপনি যে ব্যাপারটা নিয়ে কথা বলছেন ম্যাডাম খালেদা জিয়া, এটা একটা সবার জন্য খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, একটি বড় দলের চেয়ারপারসন। উনি আজকে মৃত্যুসজ্জা, আমি বলবো একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে উনি হাসপাতালে আছেন। এটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। আমরা আল্লাহর কাছে কায়মনোকাব্যে প্রার্থনা করি যে উনি সুস্থ হয়ে ফিরে আসুক স্বাভাবিক জীবনে, এটাই আমাদের প্রার্থনা থাকবে। উনি একজন রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, তো আমরা কখনো এই ধরনের কারো অমঙ্গল চাই না। সবচেয়ে দুঃখজনক যে এই যে ব্লেম গেমটা চলে, এইটা যে এখন এমন একটি অমানবিক ব্যাপার হয়ে দাঁড়াইলো। একটি দলের চেয়ারপারসন, উনি কারাগারে, সেখান থেকে উনি এখন হাসপাতালে আছেন, সেখান দিয়েও কিন্তু ব্লেম গেম চলতেছে। কেউ কিন্তু বাস্তবতার মুখোমুখি হতে চাচ্ছেন না, একে অপরকে দোষ দিচ্ছেন, অপরকে দোষ দিচ্ছেন। অর্থাৎ প্রথম আমাদের কাজ হবে যে তাকে বাঁচিয়ে রাখতে হবে, সেই চেষ্টা করতে হবে। বাঁচাবার আল্লাহ হাত, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ উনি সরকারি কাস্টডিতে আছেন। সরকারের কাস্টডিতে যখন কেউ থাকে, তার সমস্ত নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা থেকে শুরু করে তার দৈহিক নিরাপত্তা, সমস্ত নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই দায়িত্বটাই সরকারকে পালন করতে হবে। তবে আমার আরেকটি প্রশ্ন আছে যে বিএনপির বড় বড় ডাক্তার সাহেবরা যারা প্রতিদিন ম্যাডামকে দেখতেছেন, খোঁজখবর নিচ্ছেন, কোনো বাধা নেই তো তার কাছে যাওয়া, ওনারা এসে একটা প্রেস ব্রিফিং কেন করেন না? ডক্টর জাফরুল্লাহ করলেন, উনি তো ম্যাডামের ডাক্তার না, উনি খালেদা জিয়ার ডাক্তার না। ওনার যারা ডাক্তার, বিএনপিতে বিএমএ আছে, সবচেয়ে বড় ডাক্তারগুলো যেখানে আছেন, বড় বড় ডাক্তার, যে হাসপাতালটা আছে এভারকেয়ার, একটি স্পেশালিস্ট হাসপাতাল আমাদের বাংলাদেশের, সেখানে গিয়া সেই বিএনপির ডাক্তাররা সমস্ত রিপোর্ট নিয়ে একটি বোর্ড বসাইয়া সব ডাক্তারের সাথে মিলিত হইয়া একটি অবস্থার মধ্যে পৌঁছে
ওনারা বাইরে এসে যদি প্রতিদিন সাংবাদিকদের কাছে কিছু কথা বলেন তাহলে দেশবাসী আশ্বস্ত হয়, গুজব কিন্তু ছড়িয়ে পড়ে না। কিন্তু একটি কথাও তারা মুখে বলেন না, মুখে কুলুপ দিয়ে রাখছেন। কথা বলে কেটা রিজভি, কথা বলে কেটা আমাদের ওবায়দুল কাদের সাহেব, ওইদিকে কথা বলে আমাদের সেক্রেটারি জেনারেল, তারা কথা বলতেছে। ডাক্তারদের এখানে ভূমিকাটা কি? তারা কেন কথা বলেন না? ওনার আসল ঘটনাটা তো জনগণ জানতে চায় যে ওনার কি কি সমস্যা আছে। এবং গতকালই আমরা সংসদে বসে মাননীয় আইন মন্ত্রীর সাথে কথা বলতেছিলাম, হারুন সাহেব তার সাথে দীর্ঘ আলোচনা করলো এই মানবিক দিকটা নিয়ে। উনি বললেন কি যে কোনো আপত্তি নাই, বিদেশি ডাক্তারদের আনেন, আমাদের দেশের ডাক্তাররা তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা নিয়ে বসুক। তারা যদি মনে করে যে বিদেশে যেতে হবে, এই অবস্থা, ওনার অবস্থা সংকটাপন্ন, তো নিশ্চয়ই সেটা সরকার দেখবে। তো বিদেশ থেকে আপনারা ডাক্তারদের আনায় কোনো বাধা নেই, আমরা কোথাও বাধা দেব না। বিদেশি ডাক্তাররা কেন আসতেছে না? কেন আনা হচ্ছে না সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো সদুত্তর পাই নাই। কালকেও একটি টকশোতে আমি বলেছি, তার সদুত্তর আজ পর্যন্ত আমরা পেলাম না। শুধুমাত্র একটি কথা আমরা জানি যে বিএনপি বলতেছে সব দায়িত্ব সরকারকে নিতে হবে, আমরা আন্দোলন করবো। ওবায়দুল কাদের সাহেবকে যে সবই তো আল্লাহ হাত, মরা বাঁচা তো মানুষের হাত নাই কিছু, তাই কেন সরকারের উপর দায়িত্ব পড়বে? এ সমস্ত কথা তো চলতেছে। আমরা চাই কি? আমরা চাই যে ওনার বয়স ৭৬ বছর বয়স, উনি সাবেক প্রধানমন্ত্রী, একটি বড় দলের চেয়ারপারসন, উনি এখন অসুস্থ, উনি ভালো হয়ে আসুক আমাদের মধ্যে, ওনার সর্বোচ্চ চিকিৎসা আমরা নিশ্চিত করুক সরকার, এটা আমরা চাই। কিন্তু সেইখানে কি কি গাফিলতি আছে, এখানে আদৌ এইখানে এই দেশের চিকিৎসা কোনো গাফিলতি আছে কিনা সেইটা দেখার জন্য বিদেশি বিশেষজ্ঞ ডাক্তার জানতে হবে। এই দায়িত্বটা বিএনপির। সরকার যদি আনে তাহলে মনে করবো যে সরকারি লোক যা বলবে তাই, তাহলে বিএনপি আনুক। যেমন ওবায়দুল কাদের সাহেব যখন এখানে মারাত্মকভাবে হার্ট অ্যাটাক হইয়া একদম মৃত্যু সজ্জায় পিজি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কিন্তু ডক্টর দেবী শেঠিকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে আনাইলেন। উনি আসলেন স্পেশাল প্লেনে, উনি এসে দেখলো, দেখে উনি বললো কি যে এখানে যে চিকিৎসাটা হয়েছে কিন্তু তাকে একটি বড় সার্জারি আরেকটা করতে হবে। সেইটা এখানে করার পরে আইসিইউতে আপনাদের দেশে যে ধরনের নার্সিং দরকার, যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকা দরকার, যে ধরনের স্পেশালিস্ট ডক্টর দরকার, সেটা কিছুটা ঘাটতে থাকতে পারে। সেই ঘাটতির জন্য আমি সাজেস্ট করব যে আপনারা এক্ষুনি অ্যাম্বুলেন্স এনে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে দেন। তখন ওবায়দুল কাদের সাহেবকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠিয়ে দিল এয়ার অ্যাম্বুলেন্সে। আমি তখন সিঙ্গাপুরে আমার ছোট ছেলেকে নিয়ে আমি গেছিলাম হেলথ চিকিৎসা করতে মাউন্ট এলিজাবেথে। তখন শুনলাম যে ওবায়দুল কাদের সাহেব রওনা হয়ে আসছেন। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করলাম। আমি এবং আওয়ামী লীগের তখন প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের মুরাদ সাহেব এবং আমি দুজনে কিন্তু রিসিভ করলাম ওবায়দুল কাদের সাহেবকে। ওনার ওয়াইফ ছিলেন এয়ার অ্যাম্বুলেন্সের সাথে, ওনার ওয়াইফ। তো ভাবির সাথে কথা হলো, ওবায়দুল কাদের সাহেব 1 সেকেন্ডের মধ্যে তার নিয়ে ভিতরে ঢুকে নিল। তারপরে আমরা রাত 3টে পর্যন্ত বসে রইলাম, ডাক্তার কোনো কথা বললো না। অনেক পরে একজন নার্সের সহকারীর সাথে কথা বলে জানতে পারলাম যে তোমরা কালকে সকাল 11টার পরে আসো। সে তাকে আমরা গভীর পরিচর্যায় রেখেছি, এখন কিছু বলা যাবে না। 11টার পরে আমাদের একদল ডাক্তার তাকে দেখবে, তারপর তার চিকিৎসা শুরু হয়ে যাবে। আমরা এখন যেটা দরকার সেটা করছি, এখন সংখ্যামুক্ত উনি। তারপর সকাল 11টার পর থেকে কি করলাম, আমরা 4টার সময় জানলাম যে তার আবার একটা হবে, অপারেশন করবে তারা। এই অপারেশন পরে উনি তো ভালো হয়ে দেশে আসলেন ইনশাল্লাহ। তো সেই জন্যই আমি মনে করি যে বিদেশি ডাক্তারদের এতদিন আনা উচিত ছিল বিএনপি। কেন বিএনপি আনলেন না? কেন সরকার বারবার বলে যে আপনার বিদেশি ডাক্তারদের আনায় কোনো বাধা নেই? সেই সুযোগ এটা আমি জানি না। যাই হোক, নিজে যাচ্ছেন ভালো করে বুঝতে পারবেন। এবং ম্যাডামের সর্বশেষ অবস্থাটা কি, এইটা ওনারা যেমন জানতে চায়, আমরাও জানতে চাই। একজন মানুষ হিসাবে, এই দেশের রাজনীতি হিসাবে
উনি একজন রাজনৈতিক দলের নেতা, ওনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমি- আমাদের আছে। আমরা জানতে চাই যে ওনার বর্তমান অবস্থাটা কেমন, জি উনি উনি আমি শঙ্কামুক্ত কিনা, এবং এইটা ওনার ডাক্তাররা কি বলতে চাচ্ছেন সেটা ডাক্তারদের মুখ থেকে কিন্তু আমরা জানতে চাই। জি কিন্তু জনাব অ্যাডভোকেট কাজী দুর্ভাগ্যবশত ফিরোজ রশিদ এমপি, আমি বিএনপি আবারও এত ডাক্তার থাকা অবস্থায় আপনার আমরা কাছে আসলে জানতে পারছি আসবো। না। আপনার কথা সূত্র ধরে আমি জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীর কাছে যেতে চাই যে বিদেশ থেকে চিকিৎসক আনা কিংবা বিএনপির যারা চিকিৎসক আছেন তারা কোনো সংবাদ সম্মেলন করছেন না, এই তথ্যটি বলছেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। কি বলবেন আপনি জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী? আপনি নিজেকে কাইন্ডলি একটু আনমিউট করে নেবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি প্রথমেই জনাব ফিরোজ রশিদ সাহেব, শোনা যাচ্ছে? জি শুনতে শোনা পাচ্ছি যায়। পরিষ্কার। হ্যাঁ, ফিরোজ ভাই সাবেক মন্ত্রী এবং এদেশের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ। তার বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। উনি যে কথাগুলো বলেছেন সমস্ত কথাই অত্যন্ত মানে সত্য কথা, একজন রাজনীতিবিদের মতো। ম্যাডামের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যে কথাটা আমরা বারবার বলছি, আসলেই তিনি মানে এই অবস্থার মধ্যে পৌঁছে গেছেন। এখন এখানে ফিরোজ ভাই দুটি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি এটা বলি যে এখানে যে মেডিকেল বোর্ড, তাকে প্রথমে ওই পিজি হাসপাতালে যে বোর্ডটা ছিল, পরবর্তী সময় যখন ওই সিআরপিসি 401 ধারা অনুযায়ী 401-এ সরকার তাকে মুক্ত দিয়ে বাসায় দিলেন, কিন্তু প্রকৃত মুক্তি না, শর্তযুক্ত করে দিলেন। সে শর্তের মধ্যে ছিল, এর মধ্যে ফিরোজ ভাই উত্তর হয়ে যাবে, শর্তের মধ্যে একটা ছিল যে তিনি বাসায় চিকিৎসা নিতে হবে এবং বাসার বাইরে যেতে পারবেন না, তিনি বিদেশে যেতে পারবেন না। এই দুটো শর্ত, বাসার বাইরে যেতে পারবেন না, বিদেশে যেতে পারবেন না। আসলে সিআরপিসি 401 ধারায় একের উপধারাগুলো 6 পর্যন্ত কোথাও একথা বলা নাই যে বিদেশে যেতে পারবে না, প্রথম কথা। সেটা আইনমন্ত্রীর সঙ্গে যখন আমরা দেখা করেছিলাম, যে কথা এই প্রশ্ন আমরা তুলেছিলাম, উনি বললেন না, একথা বলা নাই যে বিদেশে যেতে পারবেন না, তবে শর্ত দেওয়া আছে, শর্ত আরোপ করতে সরকার, তো ধারার মধ্যে নাই। ওখানে বলা হয়েছে যে উইথ কন্ডিশন অর উইদাউট কন্ডিশন, শর্ত যুক্ত অথবা শর্ত মুক্ত হয়ে দিতে পারে। কিন্তু এই শর্ত সরকারই একবার শিথিল করলো, কখন? যে বাসার বাইরে তাকে এবার কেয়ার হাসপাতালে নিল, একবার না দুইবার। তার মধ্যে তাহলে শর্ত শিথিল করা যায়। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে সাজাপ্রাপ্ত আসামিকে বাইরে দেওয়া যায় কিনা, সেখানে আদালতের অনুমতি নেওয়া লাগে কিনা। এখানে 401 ধারায় সরকার যে ক্ষমতা, সেখানে আদালতের অনুমতির প্রয়োজন নেই, সেখানে পারে। এবং সাজাপ্রাপ্ত আসামি আসম আব্দুর রব নিজে বলেছেন, আসম আব্দুর রবকে সাজাপ্রাপ্ত অবস্থায় তাকে জার্মানিতে তিনি ট্রিটমেন্ট করতে পাঠিয়েছেন। মোহাম্মদ নাসিম যখন মানে সাজাপ্রাপ্ত ছিলেন, এখন তিনি নাই, তাকে বিদেশে পাঠানো হচ্ছে। এর বহু নজির আছে, ফিরোজ ভাই এগুলো জানেন, বহু নজির আছে। সবচেয়ে বড় কথা হলো যে 3 বারের প্রধানমন্ত্রী, একটা বৃহৎ রাজনৈতিক দলের মানে নেত্রী, 77 বছর বয়স, নানান জটিলতা আছে। এখানে কোনো রাজনীতির প্রশ্ন না, এখানে অর্থনীতি না, এখানে সমাজ না, এখানে একটা মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন। একটা মানুষ মারা যাবে, বাংলাদেশের এই ঐতিহ্য, এটা আমার বিশ্বাস। যদি বর্তমান প্রধানমন্ত্রীর বাবা বেঁচে থাকতেন, তিনি কিন্তু কখনো এটা করতেন না, তিনি সাথে সাথে তাকে পাঠানোর জন্য ব্যবস্থা করতেন, যে কোনো করতেন। এখন এই মানবিক ব্যাপারটা এই দেশের একজন নাগরিক হিসেবে যেখানে পাওয়ার অধিকার রাখে, সেখানে একটা সাবেক প্রধানমন্ত্রী রাখবে না। এই আর ফিরোজ ভাই দুটি প্রশ্নের কথা, একটা প্রশ্ন দুটোর উত্তর দিয়ে দিই ভাই, 1 মিনিট। এটা হলো যে উত্তর না, ঠিক প্রশ্ন দুটোর আমি সম্পর্ক কথা বলছি। যে ফিরোজ ভাই যেটা বলেছেন, এটা আমারও প্রশ্ন, যে ম্যাডামের প্রত্যেক দিন স্বাস্থ্য বুলেটিন দেওয়া উচিত। উনি বলেছেন ফিরোজ ভাই যে তিনি এখন সরকারের কাস্টডিতে আছেন, এবং আপনি দেখবেন যে পৃথিবীর প্রত্যেক দেশে, ইভেন ভারতে, এই কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য দারুণভাবে অসুস্থ হলেন বেলভিউতে, প্রত্যেকদিন তিনি বিরোধী দলের নেতা, প্রত্যেকদিন তার মানে প্রেস বুলেটিন সরকারি তত্ত্বাবধানে দিচ্ছে, প্রেস বুলেটিন করছে। এখন এই প্রেস বুলেটিনটা
আমাদের ডাক্তার জাহিদ বা অন্য কেউ করলে হবে না, ওখানে মেডিকেল বোর্ডের যে চেয়ারম্যান তাদের পক্ষে একজন অথরাইজড লোক প্রত্যেকদিন বুলেটিন দেবেন, এবং সেটা সরকারি, সেটা যেহেতু উনি সরকারের তত্ত্বাবধানে আছেন, উনি সরকারি সেটা করবেন। এক সেকেন্ড হচ্ছে আরেকটি প্রশ্ন ফিরোজ ভাই বলেছেন যে আরেকটা জন্য কি প্রশ্ন করেছেন উনি? বিদেশি ডাক্তার না, বিদেশি ডাক্তার। ওই একই সমস্যা যে বিদেশি ডাক্তার আনার ক্ষেত্রে যেহেতু উনি কারোর সাথে কথা বলতে পারবেন না, রাজনৈতিক আলাপচারণা করতে পারবেন না, ওই মেডিকেল বোর্ডের বাইরেও দেখে এই জাতীয় একটা কঠিন সত্য। তার মানে একটা লোককে ধীরে ধীরে মৃত্যুর পথে ঠেলে দেওয়া এবং ক্রমাগত উনি মৃত্যুর পথযাত্রী হচ্ছেন, এটা তো এক ধরনের মানে চরম নিপীড়ন, নির্যাতন এবং অনেক অমানবিক এইটা আমরা জনাব নিতাই রায় চৌধুরী, একটি বিষয় জানার ছিল, যেমন বিএনপি এখন আওয়ামী লীগ সরকারকে উপর কিছু দায় চাপাচ্ছে। আজকে ওবায়দুল কাদের তিনিও বললেন যে না, এসব দায় সবই বিএনপির। এই যে বেগম জিয়ার অসুস্থতা ঘিরে আওয়ামী লীগ বিএনপি, হ্যাঁ বুঝছি, এর উত্তরটা ফিরোজ ভাই দিয়েছেন, ধন্যবাদ ফিরোজ ভাইকে এবং মুক্ত মনের মানুষ। আসল কথা হলো যে এই যে দায় দেয়া দিয়ে কোনো ব্যাপার না, এখানে একটা মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন। এটা বাংলাদেশ, এটা একটা ঐতিহ্য আছে, এই দেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করা হয়েছে। এখানে একটা মানুষ বিনা চিকিৎসা মারা যাবে, যেটা ফান্ডামেন্টাল যে কোনো নাগরিকের অধিকার। এখানে আপনি দায় দেওয়ার প্রথমে কি দায় দিচ্ছেন? ওবায়দুল কাদের সাহেব অনেক কথাই বলেন এবং আপনার হাসান মাহমুদ সাহেব বলেন, কিন্তু কথা হলো যে এটা তো বিএনপির প্রশ্ন। বিএনপি একটাই দাবি যে এখানে ম্যাডামের অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। তার যে মানে বাথরুম করার সময় রক্ত পড়ছে, গলাতে রক্ত পড়ে এবং ডাক্তাররা কোন করতে পারছে না, অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। এটা যেমন দেবী শেঠি উদাহরণ দিলেন, ঠিক তেমনি আজকে একমাত্র সেই ট্রিটমেন্ট, ওনার এইটা ট্রিটমেন্ট আছে লন্ডনের কিংস হাসপাতালে, আমেরিকার মানে কয়েকটা হাসপাতালে, আমি জানি না মাউন্ট এলিজাবেথ আছে কিনা। এখানে বিদেশে পাঠাই দিলে উনি সুস্থ হয়ে আসবেন। আর যদি উনি করেন, উনি যদি এই অবস্থায়, গোটা জাতি আজকে উদ্বিগ্ন, সবাই জানতে চায়, শুধু আমরা না, শুধু ফিরোজ ভাই না, গোটা জাতির জনগণ কিন্তু প্রত্যেক দিন এটা যে বেগম জিয়ার কি হলো এটা হচ্ছে, এটা সরকারের দায়িত্ব প্রত্যেক দিন মানে হেলথ বুলেটিন দিয়ে আপনার কাছে আরো বিস্তারিত শোনার জন্য আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে জনাব নুহুল আলম লেনিন আছেন। জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলছেন যে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে দিলে লন্ডনে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কি বলবেন জনাব ডক্টর নুহুল আলম লেনিন? এটি বিএনপির একমাত্র দাবি বলছেন তিনি। কোন মেডিকেল বোর্ড বলেছে? কোন মেডিকেল বোর্ড এটা রিকমেন্ড করেছে? সেটা আপনি জেনে আসেন কোন মেডিকেল বোর্ড। আমি জেনে আসবো কেন? জানবেন আপনারা? আমরা জেনে বলছি, আপনাদের নেত্রী আপনারা জানবেন যে আমরা জানি এই মেডিকেল বোর্ড পাচ্ছে না, তারা বলছে যে ওনার অবস্থা খারাপ, এটা করা যাচ্ছে না। অনেক আগে থেকে আপনারা জেলখানায় থাকতে বললেন যে জেলের চিকিৎসা দিয়ে হবে না, সরকার নিজের তো হাসপাতালে হবে না, আমরা ফ্রি চাই, তাকে মুক্ত চাই। তারপরে মানবিক কারণে মুক্তি দেওয়া হলো এই শর্ত সাপেক্ষে, যেটা হয় একটা শাস্তিপ্রাপ্ত আসামির ক্ষেত্রে, তার চেয়ে বেশি মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হলো এবং আপনারা আপনাদের পছন্দ মতো হাসপাতালে তার চিকিৎসা দিচ্ছেন, আপনাদের পছন্দ মতো আপনাদের নিজস্ব ডাক্তাররা তাকে দেখভাল করছেন এবং তারা কেউ এখন পর্যন্ত বলে নাই যে এই তার এইখানে চিকিৎসা সম্ভব না, বিদেশে সম্ভব, কোন জায়গায় সম্ভব। হ্যাঁ, কোন মেডিকেল বোর্ড এই রিকমেন্ডেশন করে নাই। এটা এখন আপনাদের রাজনীতির স্বার্থে আপনারা বলবেন, এটা আপনাদের আপনাদের কোনো এজেন্ডা নাই, আপনারা এই এজেন্ডা নিয়ে লাগছেন। আপনারা এই মাত্র বললেন না, এত কথা কাটাকাটি করবেন না, আপনি যখন বললেন আমি বলবো। আচ্ছা বলেন, এটা ক্লাব না। আচ্ছা বলেন ভাই, বলেন। আপনি বললেন যে এটা বোধহয় ফিরোজ বলেছে, ফিরোজের কথা আমি শুনতে পাইনি। তো যদি বলে থাকে যে মেডিকেল বোর্ড প্রত্যেকদিন রিপোর্ট দেবে, ওয়াই? এখন তো সরকার চিকিৎসা করাচ্ছে না, চিকিৎসা করাচ্ছে বিএনপি এবং ডেইলি তার মেডিকেল মানে রিপোর্ট দেওয়া, পাবলিককে জানানো, এই দায়িত্বটা এখন তাদের ঘাড়ে। কারণ সরকার তো ছেড়ে দিয়েছে
এই যে অন্তর্বর্তীকালীন এই যে তার মুক্তি এই সময়কালে তার অল চিকিৎসা সংক্রান্ত অ্যাক্টিভিটিস তারাই করছে, গভর্নমেন্ট এখানে কোনো হস্তক্ষেপ করেনি। কাজে সরকার কিভাবে বলবে যে আজ তিনি এই প্রবলেমে আছেন, কাল তিনি এই প্রবলেমে আছেন? এটা এই মেডিকেল রিপোর্টটা প্লেস করার দায়িত্ব তার পরিবারের অথবা তার ডাক্তারের অথবা তার দলের। না না না, তার দলের না, আমি এখানে ডিফার করি। এইটা হলো লেনিন, আমি বলতে চাচ্ছি কি যে এইটা হলো ডাক্তার, বিএমএ ডাক্তার যাই এত বড় ডাক্তার, তাদের 1 ডজন স্পেশালিস্ট ডাক্তার আছে, তারা দেখবে। তারপরে এভার কেয়ার হাসপাতালের ডাক্তারদের সমস্ত রিপোর্ট আছে, তাদের সাথে বসে আলাপ করে এভরিডে তারা বিএনপি ডাক্তারের একটা প্রেস ব্রিফিং করবে। ম্যাডামকে দেখে আসলাম, তাদের ডাক্তারদের যাওয়া তো কোনো কথা নেই সরকারের, তাদের বর্তমানে ম্যাডাম অবস্থায় 1 2 কালকে আইনমন্ত্রীর সাথে আমরা আলাপ করেছি, আইনমন্ত্রী বলছে যে আমাদের কোনো আপত্তি নাই, একটা মানুষ যখন খুবই অসুস্থ হয়, মরণাপন্ন হয়, তখন ওই সিআরপিসি 401 2 5 এর কোনো ব্যাপার না, আমরা যেভাবে হোক তাকে বিদেশে পাঠিয়ে দেব। যদি সেই অবস্থা দাঁড়ায় বিদেশি ডাক্তাররা আসুক, যেমন ওবায়দুল কাদেরের সময় আমি বলছিলাম যে কাদের সাহেব যখন অসুস্থ হলো, মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টিকে আনলেন, উনি রিকমেন্ড করলেন যে তাকে সিঙ্গাপুর মাউন্টেন লিমিটে পাঠাতে হবে। তা বিদেশি ডাক্তাররা আসুক, বিএনপি পাঠিয়ে দেব, পাঠিয়ে তারা তাদের সাথে আমাদের ডাক্তারদের সাথে বসুক, বসে সব রিপোর্ট দেখে তারা একটা সাজেশন করুক যে তাকে এখানে চলবে না, বিদেশে নিতে হবে। যদি তারা বলে যে বিদেশে ওই দেশে এই চিকিৎসাটা ভালো হবে, তখন অবশ্যই যদি সরকার করবে, যদি না করে তখন বলবো মান্য ভাই। কিন্তু কেন যে বিদেশি ডাক্তার এখনো আসতেছে না, এইটা তো বুঝি না। বিদেশি ডাক্তার তো আনতে হবে। বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র বাংলায় করলো, তখন কিন্তু এই দেশে উকিলের কোনো অভাব ছিল না। সালাম সাহেবের মতো বড় উকিল থাকা অবস্থায়ও টমাস উইলিয়ামকে আনা হইলো। টমাস উইলিয়াম বললো যে আব্দুল সালাম খানের মতো একজন ক্রিমিনাল প্র্যাকটিসের যখন যে দেশ থাকে প্র্যাকটিশনার, তার মতন একজন উকিল থাকা অবস্থায় তো আমার এখানে আনার দরকার ছিল না, আমি তা দেখলাম। তারপর কিন্তু বেশি এই আনছে, বিশ্বকে আনছে এই উকিল। তা এখন আমার মনে হয় যে কাল বিলম্ব না করে বিদেশ থেকে একদল ডাক্তার ওনাকে নিয়ে আসুক। এখন তো ডাক্তারদের বললেই অন্তল তারা চলে আসবে, কেমন একদিনের ব্যাপার, এসে তারা একটা বোর্ড করুক, সরকার এখানে কোনো বাধা নেই। ওনাকে বোর্ড করে আমাদের বিশেষত ডক্টর যারা আছেন এভার কেয়ারের আর বিএমএর, বিএনপি পন্থী যে ডাক্তাররা বিএমএ করছেন, তাদের নেতারা যে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারা জনসভাকে বলুক। আর প্রত্যেকদিন কিন্তু একটি প্রেস রিলিজ দলের পক্ষ থেকে না দিয়া বিএমএর নেতাদের দেওয়া উচিত, বিএমএর নেতাদের দেওয়া উচিত যে এখানে কি করতে হবে। এখানে তারা কিন্তু কোনো কথা বল না, কথা যেমন আমাদের বিএনপি মহাসচিব সাহেব বলছেন, এর মধ্যে একটা বাজে খবর রটিয়ে গেল, তখন ম্যাডাম খালেদা জিয়ার বোন কিন্তু বললো যে আপনারা এই সমস্ত খবরে কান দেবেন না, আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েন, ম্যাডামকে আজকে আমরা দেখে আসছি। অতএব এই সমস্ত খবর যাতে বাইরে না রটানো হয়, সেই জন্য ডাক্তারদের তরফ থেকে প্রত্যেকদিন একটা প্রেস ব্রিফিং আসলে বিশ্বাসযোগ্য হবে যদি বিএনপি ডাক্তাররা করে। এখন যদি এভার কেয়ারের ডাক্তাররা করে, তাহলে বিএনপি বা সাধারণ লোকে মনে করতে পারে যে এটা সরকারি ডাক্তাররা করতেছে। দরকার কি, এটা বিএনপি ডাক্তাররা করুক, তাহলে সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। অনেক ধন্যবাদ জনাব নুহুল আলম। এটার সাথে তো কোনো দ্বিমত নাই। আপনি যেটা বললেন, হ্যাঁ আমি আগে শুনি, আপনি যেটা বললেন এটার সাথে তো কোনো দ্বিমত নাই। আমি তো সেই কথাটাই বলছি, তাই বলছি। হ্যাঁ, আমি আমি আমাদের তো এই কথা দ্বিমত নাই, কিন্তু সরকার ভোট করে সরকারই কথা বলবে, প্রশ্ন তো সেটা না। না না, আপনি যা বললেন আমি তো সেটার সাথে একমত। বিএনপি ডাক্তার আমি 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 এখানে একটা কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে যে যে বিদেশ থেকে ডাক্তার আনা এবং বিএনপির তরফ থেকে কথা বলা, এর কোনো বাধা নাই, এটা ঠিক আছে, কিন্তু বিদেশ থেকে ডাক্তার নয় বাধা আছে। কারণ বিদেশ থেকে লেনিন ভাই যেটা বললেন যে মানে এটা সরকার এটা দেখাশোনা করছে না, বিএনপি করছে, ট্রিটমেন্ট বিএনপি। তা যদি হয় তাহলে বিএনপি দাবি করছে যে তাকে বিদেশে নিয়ে যেতে, আপনারা বিদেশে যাওয়ার অনুমতি দেন, কারণ তিনি কিন্তু সরকারের কাস্টডি আছেন। 401 কিন্তু সরকারের কাস্টডি, তারপর শর্ত সেখানে যুক্ত আছে, তিনি কিন্তু
ফ্রি না, মানে সি ইজ নট সেট ফ্রি, সি ইজ নট সেট ফ্রি। ফিরোজ ভাই নিশ্চয়ই লিগাল টার্মটা জানেন। হ্যাঁ, অতএব এই কারণে এটা সরকারের দায়িত্ব। এখন কথা হলো যে সরকার, যেমন যেমন ল মিনিস্টার, কালকে আপনি কথা বলছেন আপনার পার্লামেন্টে, ল মিনিস্টার সাথে আমরা একটা খেয়াল করে দেখেছেন, আমরা একটা প্রতিনিধি দল ওখানে গিয়েছিলাম এবং সেখানে খুব মানে ভালো আলোচনা হয়েছে এবং ল মিনিস্টার সাহেব আমাদেরকে ওইভাবে বলেছেন। সেখানে উনি বলছেন যে আমরা এটা সবসময় খোঁজ খবর রাখি, সরকার খোঁজ রাখে, সরকার খোঁজ রাখে, আমরা খোঁজ রাখি না বলে ভুল হবে, আমরা সবসময় খোঁজ খবর রাখছি, আমরা আলাপ আলোচনা করি, দেখা যাক কি করা যায়। আপনার একটু কথা বলতে, তাহলে এই জায়গা কিন্তু আমরা একটা বুঝলাম যে লমিটা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এত কাল বিলম্ব করার ব্যাপার না। এটা এমনকি অনেকে বলছে যে আজকেই পাঠাই দেওয়া হোক, এই কথাটা মানে ল মিনিস্টার একটা বিরতির সময় হলো। জি, জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, একটা বিরতি নেই। বিরতি থেকে ফিরে এসে আমরা আরো বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে জনাব নুহুল আলম লেনিন আছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব নুহুল আলম লেনিন, এত চিকিৎসার বিষয়ে কথা হলো, তাহলে এ নিয়ে যে রাজনৈতিক কথাবার্তা হচ্ছে, পরস্পরের উপর দায় দেওয়া হচ্ছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রধানমন্ত্রী থেকেও 7 মাসের আপনি বড় আমার ফেব্রুয়ারিতে জন্ম, সেপ্টেম্বরে। জি, আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি, যে আমরা শুরু করছি। জনাব নুহুল আলম লেনিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একই সাথে পড়ছি আমরা। জনাব লেনিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুরু করেছি। এই যে এখন অসুস্থতা ঘিরে যে রাজনৈতিক বক্তব্য শুনতে পাচ্ছি, পত্রিকাতে আমরা দেখি প্রতিদিন, সেখানে দুই দলের নেতারা যে দোষারোপ করছেন পরস্পরের প্রতি, একে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমাদের রাজনীতির কালচারে একটা জিনিস দাঁড়িয়ে গেছে, যেটা কখনোই আমি খুব পছন্দ করি না ব্যক্তিগতভাবে, যে এই যে পারস্পরিক দোষারোপ করা, উৎসাহ গাওয়া। পলিটিক্সকে পলিটিক্স দিয়ে ফেস করতে হবে, সেটা পারি, কিন্তু যেটা ইভেন মানে আমাদের রাষ্ট্রপতি সংসদের ভাষণে বলেছেন যে রাজনীতিতে যে শিষ্টাচার, রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, সেই জিনিসগুলো নাই। এইটা কে বেশি করছে কে কম করছে ওই বিতর্কে আমি যাচ্ছি না। আমি মনে করি যে আমাদের উত্তরাধিকার সূত্রেই আমরা এটা পেয়েছি এবং এই চর্চার বাইরে আমরা যেতে পারি না। আমরা বেগম খালেদা জিয়া নিয়ে আপনারা রাজনীতি করতেছেন, এইটা একটা অপিনিয়ন বটে, কিন্তু এইখানে এইটা বলতে যে বাড়তি কথাগুলো বলা হয়, হ্যাঁ, সেটা যেমন সঙ্গত না, সহিষ্ণুতার প্রমাণ না, তেমনি আবার এইটাকে পুঁজি করে নিয়ে এই যে মাঠে আর যে মানুষের জনজীবনে যে অন্য সংকট সমস্যা আছে, সেগুলোকে আপনারা মানে এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করেন না। মানুষের কি আসে যায়? আমি একটা কথা বলবো, সেই কথাটা হয়তো শুনতে খুব খারাপ লাগবে। আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তিনি আইনের দ্বারা গঠিত কোর্টে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার মানবিক অধিকার তো আর কেউ নিয়ে যায় নাই। সুতরাং তার সুচিকিৎসা হোক, তিনি সুস্থ হন, এইটা আমি যেমন চাই, তেমনি আমি এইটাও চাই যে আজকে এইটাকে নিয়ে ক্যাপিটালাইজ করে আপনি মাঠ গরম করার চেষ্টা করেন কেন? কথাটা শুনতে খারাপ লাগবে। আমার কথা হলো যে সাধারণ একজন মানুষ, তার জীবনে খালেদা জিয়া জেলখানায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাতে তার কি আসে যায়? একটা রিক্সাওয়ালার জীবনে, একটা মোটে মজুরের জীবনে, একজন কৃষকের জীবনে, সে কৃষক ভাবে যে তার জীবনের সংকট হচ্ছে যে সে উপকরণ সস্তায় পাচ্ছে কিনা, তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সে পাচ্ছে কিনা, হ্যাঁ, এই যে দ্রব্যমূল্য বাড়তেছে, হ্যাঁ, এইটা তার জীবনকে, যে এই যে মধ্যবিত্ত মানে রিক্সাওয়ালাকে, তার জীবনকে বিপর্যস্ত করতেছে। আপনার কাছে এইগুলো কোনো ইস্যু নেই। ইস্যু হচ্ছে
এমন একটা ইস্যু যেটা পলিটিক্যালি কারেক্ট, যে হ্যাঁ আপনারা করবেন না কেন, আপনাদের দলীয় প্রধান কি করলে, সেইটা ইস্যু হিসেবে সেইটা গেল, কিন্তু এটার সাথে জনজীবনের কোনো সম্পৃক্ততা নাই। হ্যাঁ, জি পার্লামেন্ট আপনি বক্তৃতা দেন ওইটার উপরে, কিন্তু এটার সাথে রিলেট করলেন না যে আমরা উনি মুক্তি লাভ করুক, উনি ওনার চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা হোক, সেটা যেমন চাই, তেমনি আমি এই জিনিস চাই যেটা জনজীবনকে বিপর্যস্ত করছে। আমি আমি সেটা আপনার না কাছে বলে আপনারা যে যারা ভাষায় বলেন, রুহুল আলম লেনিন, হ্যাঁ, আরো একবার আমি সেইটা আপনার কাছে কোনো আসবো আশা সুষ্ঠু করছি। গণতান্ত্রিক ভাষা না। জি, জনাব অ্যাডভোকেট নিতাই চৌধুরী, জনাব লেনিন বলছেন যে বিএনপির আরো জনঘনিষ্ঠ হওয়া সুযোগ আছে, কি বলবেন আপনি? জনাব অ্যাডভোকেট নিতাই চৌধুরী শুনতে পাচ্ছেন? আমি আমি বলবো যে এটা ঠিকই বল যে এই যে পারস্পরিক ব্লেম, এটা আমাদের দেশের একটা অপসংস্কৃতি, এটা সংস্কৃতি না, এটা প্রতিষ্ঠিত হচ্ছে কারণ মানুষ পারস্পরিক যে সম্মান বিশ্বাস এগুলো নাই। কিন্তু আমি মনে করি এই বিএনপি একটা ভদ্রলোকের দল। বিএনপিতে অনেক ভদ্রলোক আছে, শিক্ষিত লোক আছে, শান্তামাতা লোক আছে, রাজনৈতিক কালচারটা তারা বলছে এখানে বিএনপি নেতৃত্বের মধ্যে সেগুলো আছে। আমরা বর্তমান সময়ে আমি কোনো বেলেম টেলেমের কথা আমরা বলছি না। হ্যাঁ, উনি দেখবে একটা কথা বলুন যে আপনারা এই ইস্যু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন কেন? মাঠ গরম করার চেষ্টা করছি নাকি মাঠ গরম করতে করানো হচ্ছে বাধ্য হয়ে, এই দুটোর মধ্যে একটা বিষয়টা নেই। কারণ সমস্ত এত বড় একটা রাজনৈতিক দল, যে দলের চেয়ারপারসন এবং সেই দলের নেতাকর্মীরা সবাই উদ্বিগ্ন, কেন ম্যাডামকে বাইরে দেওয়া হচ্ছে না, কেন তার ট্রিটমেন্ট হচ্ছে না এবং কেন চিকিৎসা হচ্ছে না, এই জন্যে নেতাকর্মীরা কর্মসূচি দিচ্ছে, তারা মিছিল করছে, মিটিং করছে, সেখানে বাধা দেওয়া হচ্ছে, সেখানে পুলিশে বাধা দিচ্ছে, পুলিশ করতে দিচ্ছে না, এমনকি মানববন্ধন করতে দেওয়া হচ্ছে না, এমনকি প্রতীক অনশন বিভিন্ন জায়গায়, সেখানে পুলিশ সেখানে গ্রেপ্তার করেছে, সেখানে এই কাজগুলো করছে। তো দেখ, আমার কথা হলো আজকে আমি আলোচনা প্রথম থেকে যেটা লেনিন ভাই পরে এসছেন, আমি আর ফিরোজ ভাই যখন আসলাম, ফিরোজ ভাই প্রথম শুরু করলেন, আমি ওই জায়গাটাই থাকতে চাই। আমাদের বয়স হয়েছে এখানে, আমরা যে তিনজন মোটামুটি আমরা একই বয়সী, হয়তো এক বছরে ছোট বড় হবো কিনা জানি না, মোটামুটি আমরা কাছাকাছি একই বয়সী। তো একই বয়সী এবং আমরা তিনজনই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনজনই মুক্তিযুদ্ধ করেছি, তিনজনই এদেশের মানে রাজনীতির সাথে নানান পরিক্রমায় বাঁকে বাঁকে আমরা বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছি। আমাদের কথা হচ্ছে যে আজকে যে কোনো মানুষের তো অসুখ হতে পারে, আমার পারে, আরেকজনের পারে। অতএব ম্যাডামের এই যে মানব যে ভয়াবহ অবস্থা, এখানে দয়া করে এই নিয়ে কোনো রাজনীতি না করে বা রাজনীতি করার সুযোগ না দিয়ে, সরকার উচিত না দিয়ে নিয়ে কোনো রাজনীতির সুযোগ সৃষ্টি হয়। আবার বিএনপি কোনো রাজনীতি করছে না, বিএনপি চাচ্ছে যে এখানে ওনার অন্তত চিকিৎসার জন্য পাঠানো। তারপরে হায়াত মত এটা আল্লাহর হাতে, মৃত্যু আমার একসময় হবেই, আপনার একসময় হবে, সেটা আল্লাহ জানে। কিন্তু অত তার স্যাটিসফ্যাকশন যে তিনি তো আর শুধু একটা পরিবারের সদস্য না, তিনি একটা বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী এবং এই লেভেলে যারাই গেছেন তারা একটা বিরাট পরিবারের সদস্য। অতএব আমাদের দাবি হচ্ছে যে তাকে এখনই প্রয়োজন হলে আজকে রাত্রেই এখনই তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, জনাব অ্যাডভোকেট নিতাই চৌধুরী বলছেন যে দোষারোপ রাজনীতির জন্য একটি অপসংস্কৃতি, কি বলবেন আপনি? না, এটা তো কেউ সবাই এক বাক্যে ভাই বললো, নিতাই রায় চৌধুরী বললো, এক বাক্যে আমরা বলবো যে আমাদের রাজনীতিটা এখন আর আগের মতন অবস্থার জায়গায় নেই। আমরা কারোর উপরে কারো বিশ্বাস নেই, বিশ্বাসযোগ্য হারিয়ে ফেলেছি, শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি এবং আমরা কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি। গণতন্ত্রের তিনটি শর্ত: পরম সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কিন্তু এইটা আমাদের কোনটাই নেই। বিশ্বাসযোগ্যতা তো হারিয়েই ফেলছি আমরা নানাবিধ কারণে। সেই ইতিহাসে আমি যাবো না। কারোর উপরে কারোর বিন্দু মাত্র বিশ্বাস নাই।
চরম অবিশ্বাস নিয়ে এই দেশের রাজনীতি চলতেছে, কাউকে বিশ্বাস করে না, সেই জন্য ব্লেম গেম গুলো হচ্ছে। কিন্তু আমার সাদামাটা কথা হচ্ছে যে সরকারকেও তো একটা ফেস সেভিংস দিতে হবে। উনি পাঠিয়ে দেবেন 400 এই সমস্ত দিয়ে লাভ নাই। বিদেশি একবার বিশেষজ্ঞ ডাক্তার আনেন, তাদের মতামত নেন, তারা যদি বলে ইয়েস তাদের পাঠানোর দরকার নিরপেক্ষভাবে, তাহলে সরকার, তখন যদি সরকার না পাঠায় আমরা সরকারকে বলতে পারি যে আপনি এখন পাঠান না কেন। কালকে আইনমন্ত্রী বললেন যে কোনো বাধা নাই, বিদেশি ডাক্তাররা আসে তাকে দেখ, তারা যদি বলে তো আমরা পাঠাই দেবো। এখন ওনারা বিদেশি ডাক্তার আনবেন না, নিজেই ডাক্তারি করে যদি পাঠায়। আর ওনাদের যারা ডাক্তার আছে, এই ড্যাবের যারা ডাক্তার, তারা কেন কথা বলে না? তারা যখন রাজনীতি করছে, ড্যাব করছে, খালেদা ম্যাডাম জিয়া যখন ক্ষমতায়, তখন তো তারা কত সুযোগ সুবিধা নিছে। এখন ম্যাডামের এই অবস্থার মধ্যে যখন উনি একদমই হাসপাতালে মৃত্যু সজ্জায়, যা শুনতেছি ওরা বলে, তাই যদি হয়ে থাকে, তাহলে তাদের উপর যদি এমবার্গো থাকে, তারা সেই এমবার্গো ভেঙে কথা বলে না কেন? আজকে যখন নিতাই রায় চৌধুরী মেয়েকে দেখি যে সমস্ত বাধা উপেক্ষা করে সে আন্দোলন করতে যে জেলে যায়, সে তো কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। তাহলে এই যে ডাক্তার জাহিদ, নাম বলতে পারি, ড্যাবের যারা নেতা, যারা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যত বদলি, যত প্রমোশন, যত নিয়োগ, সবই তো তারা দিচ্ছেন। সুযোগ সুবিধা সর্বস্তরে তারাই তো করছেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তো তাদের অধীনে রয়েছে। আজকে তারা যদি মুখে কুলুপ ব্যাংকটা তালা লাগাই দেয়, আর যদি এই সাধারণ আপনার জন্য 30 দল, সেকেন্ড। ছাত্রদল এই করে আন্দোলন করে, তাহলে আগে যারা সুযোগ সুবিধা দিল তারা যাবে কই? তাদের কাছ থেকে আগে এগুলো আদায় করেন আপনারা। আমার কথা পরিষ্কার। তারা প্রত্যেকদিন বলবে, প্রেস ব্রিফিং করবে যে ম্যাডামের শরীর খারাপ, ম্যাডাম আজকে এই অবস্থা। তারা যে খাতাপত্র দেখবে, তাদের রিপোর্ট দেখবে, তা দেখে না। তারা দেখে বলে না। এখানে আমি একটা কথা বলে শেষ করবো, যে খুবই দুর্ভাগ্যজনক, এটাও কিন্তু একটা জাতীয় ইস্যু, যে এই যে সিটি কর্পোরেশনের ড্রাইভাররা, এই দণ্ডম কলেজে নাইম নামে যে ছেলেকে মেরে ফেললো একজন সাংবাদিককে, কালকে মারলো পরপর দুদিন। দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সঙ্গে সঙ্গে বলছে যে আমি তাদের সবাইকে চেক করছি, কাউকে ছাড়া হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই যে ড্রাইভাররা, এরা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মালিক ড্রাইভারের মতন, গাড়ি তাদের নামে চালানোর কথা তাদের, এরা আবার গাড়ি দেয় ভাড়া আরেকজনের। তুমি নিয়ে গেও আমার দেবা এত তেল তেল, আমি বসে ব্যস্ত। এই ড্রাইভারকে ধরা উচিত, আমাদের হাতে। আর এই ড্রাইভারদের যারা লোক আছে তাদেরও ধরা উচিত। এই ড্রাইভারদের যারা এখানে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। সুপ্রিয় দর্শক, আপনারা আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।